স্টেজ থেকে মনে আছে সে তার বদলা আজকে নিয়েছি, তার বদলা নিয়েছে। মুখ্যমন্ত্রীর এই ক্ষমতার গর্ব যোগ্য জবাব পেয়েছে, মানুষ দিয়েছে। আজকে সে ওই দুধের গায়ে সেই গরুর জোড়া পায়ের লাত খেয়েছে আজকে। আমি যদি 50,000 ভোটে না জিততে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জোড়া ফুলকে যদি 50,000 ভোটের মার্জিনে না হারাতে পারি, আপনার সঙ্গে বাজি থাকলো 1 কোটি টাকা। হুমায়ুন কবির ইচ্ছা করলে 2 ঘন্টার মধ্যে আপনার ওই বিজেপি গুলাকে ভাগীরথী গঙ্গায় ঝাঁপ দেওয়াতে পারবো। নিজের দল থেকে ঘাত ধাক্কা খেয়েও দমে যাননি তিনি, উল্টে নিজের নতুন দল গড়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রীতিমতো ম্যাজিক দেখাচ্ছেন এই নেতা। দল থেকে বহিষ্কৃত হয়েও নিজের নতুন শক্তিতে ম্যাজিক দেখালেন পশ্চিমবঙ্গের হুমায়ুন কবির। বাবরি মসজিদ নির্মাণ ইস্যুতে অনেক অপমান অপদস্থ হয়েছেন তিনি, এমনকি নিজের দল তৃণমূল থেকে বাদ পড়তে হয়েছে তাকে, কিন্তু মোটেও দমে যাননি, বরং এবার বিধানসভা নির্বাচনে বাজিমাত। আসসালামু আলাইকুম। পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনী ফলাফল আপনারা হয়তো ইতিমধ্যেই কম বেশি জেনে গেছেন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, বাবরি মসজিদ করার ঘোষণা দেওয়া সেই হুমায়ুন, তিনি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন, জয়লাভ করেছে নির্বাচনে। বিধানসভার নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয় অর্জন করেছে। এবারের বিধানসভায়, এই বিধানসভার নির্বাচনে ভারতের এখানে মুসলমানদের অধিকাংশ প্রার্থী জয়লাভ করেছে। সবথেকে বেশি মুসলিম ক্যান্ডিডেট তারাই কিন্তু বিজয় অর্জন করেছে। মানুষ ভালোবেসে হুমায়ুনকে ভোট দিয়েছে, ভোট দিয়ে নির্বাচিত করেছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, বাবরি মসজিদ করতে চাওয়া সেই হুমায়ুন কত ভোটের ব্যবধানে নির্বাচিত হলো, জয়লাভ করলো, সেটা আমরা দেখব এবং একই সাথে দেখব যে তিনি কি বললেন, তার অনুভূতিটা কি, যে বাবরি মসজিদ তৈরির ঘোষণা দেওয়ার কারণে, বাবরি মসজিদ তৈরি করার কারণে তাকে দল থেকে বের করে দেওয়া হলো। সে দল থেকে বেরিয়ে নিজে একটা দল খুলে, দল তৈরি করে এককভাবে নির্বাচনে লড়ে যে বিজয় অর্জন করেছে, সেটা নিয়ে তার অনুভূতিটা কি, সেটাও আমরা শোনার চেষ্টা করব। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। আমি তো আগেই বলেছিলাম এদের যে ঔদ্ধত্য, এদের যে মানুষের সঙ্গে ছলচাতুরি, এদের যে মানুষকে 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার পাই দিয়ে, 1,20,000 টাকার আবাসনের ঘর পাই দিয়ে, আর কিছু ওল্ড এজ পেনশন পাই দিয়ে এরা যেভাবে মনে করছিল যে মুসলমান সম্প্রদায়ের মাথা কিনে নিয়েছি, আজকে মুসলমান সম্প্রদায়ের মানুষ তাদের নিজের মান সম্মান রক্ষা করেছে। এবং কে ক্ষমতায় এসছে সেটা দেখার দরকার নাই, একটা স্বচ্ছ ভাবমূর্তির সরকার গঠন হোক বাংলায়। আর এরা যদি আবার ওই রাস্তায় হাঁটে, আবার এদেরকেও ছুঁড়ে ফেলবে বাংলার মানুষ, বাংলার মুসলমানরাই এদের বিরুদ্ধে এককাট্টা হয়ে তখন আবার এদের বিরুদ্ধে লেগে যাবে। কে বিজেপির দালাল? আজকে বললাম তো, এদের দলের এত বড় বড় কথা বলছিল, কালকে না 2 দিন আগেও বলছিল 225টা পাবো এবং 500, 1000, 2000 ভোটে জিতলে রিকাউন্ট করে আবার কেউ যেন না ছাড়ে। এখানে তো মাত্র 41,000 ভোট পেয়েছে, বিজেপি পেয়েছে 64,000, আমি পেয়েছি 1,30,800 কত। তার মানে বুঝুন যে এরা আজকে এদের সভাপতি, সেনাপতি, সে ধুকধুক করছিল, এই চেয়ারম্যানও ও বিজেপির সাথে ভোট কিনে কোনো রকম উতরালো হরিয়ারপাড়া, নাহলে হরিয়ারপাড়া সিটও আমাদের বিজয় জিত। পয়সার জোরে মুসলিমরা ভোট দেয়নি তৃণমূলকে, মুসলিমরা এরপরে তৃণমূলের নাম নেবে না, নাম নিশানা কেউ নেবে না তৃণমূলের। এই মুহূর্তে বলছি না, আমি আমার রেজিনগর বিধানসভার 14টা অঞ্চলের 14টা অঞ্চলের 2,000 করে 28,000 লোককে ডাকবো, সকাল থেকে সারাদিন খাওয়া দাওয়া করব, গল্প গুজর করব, তাদের অনুমতি নিয়ে তারপরে সিদ্ধান্ত। তার বদলা আজকে নিয়েছি, তার বদলা নিয়েছে। মুখ্যমন্ত্রীর এই ক্ষমতার গর্ব, পুলিশ দিয়ে
রাজ্য শাসন চালানো, নিজে পুলিশ মন্ত্রী হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা এসপি পোস্টিং দিতে গেলে 2 কোটি টাকা দিতে হয়, একটা আইসি পোস্টিং নিতে গেলে 70 লাখ টাকা দিতে হয়, আর তার বোঝা সাধারণ মানুষের উপরে পড়ে। এক গাড়ি বালি নিতে গেলে, এক গাড়ি পাথর কিনতে গেলে যোগ্য জবাব পেয়েছে, মানুষ দিয়েছে। ওই দুটোর ভাই সেই গরুর জোড়া পায়ের লাত খেয়েছে আজকে। আমি আগেই বলেছিলাম যে মুসলমানকে তুমি চিনতে কোনো বলবো, শুধু মুসলমানের রোডে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও তোমার ওই কথাতে মুসলমান ভুলবে না। যেদিন জোড়া পায়ের লাত খাবা সেদিন তুমি ওই লা ইলাহা বলা, ইনশাআল্লাহ বলাও ভুলে যাবে। ভাই, বিজেপির এটা রাজনৈতিক এজেন্ডা। ওরা রাম মন্দির করার এজেন্ডাতে ভারতবর্ষের গদিতে এসছে, আর আমি বাবরি মসজিদ করেছি বলি সেটাকে বন্ধ করার ইস্যুতে পশ্চিমবাংলার গদি পেয়ে গেছে। ধারে কাছে আসবে না বিজেপি। এবার লাত খাবে অভিষেকের লাত খাবে। মানুষকে সালাম জানাই, মানুষ যে সাপোর্ট দিয়েছে, মানুষ আজকের দিনে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, তা না হলে এই তৃণমূলের সরকার, এদের প্রশাসনের একটা অংশ আমাকে শেষ করে দিত। আমার মেয়ে, জামাই, নাতনি, বিয়ান, তাদের 15 কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করে দিয়েছিল। আমার 22 বছর আগে 3তলা বাড়ি করা, সেই বাড়ির এগেনস্টে আমার মিসেসের নামে এফআইআর করেছিল। সমস্ত কিছুর জবাব আজকে দিয়েছি মমতা। মুখ্যমন্ত্রীকে আবার কি বলবো, এরপরে হরিনাম করবে বললাম তো, দীঘাতে গিয়ে হরিনাম করুক, ভালো থাকে। তৃণমূলের বিধায়ক যারা আছে তারা এমনিতেই সরকারে ছিল, তখন নেত্রীর সময় ছিল না কথা বলার। নেত্রী তো এখন ওই হরিনাম গাবে আর কথাও বলবে না, এরা যাবে আসবে। এই না, এরা বিজেপি, হিন্দু যারা এমএলএ আছে, মুসলিম যে কটা জিতেছে তারা কেউ বিজেপিতে যাবে না আমার ধারণা। কিন্তু হিন্দু এমএলএ যারা জিতেছে অধিকাংশ চার্টার বিমানে চাপবে। আপনারা থামুন না, দেখতে পাবেন। হুমায়ুন কবির ইচ্ছা করলে 2 ঘন্টার মধ্যে আপনার ওই বিজেপি গুলাকে ভাগীরথী গঙ্গায় ঝাঁপ দেওয়াতে পারবে। নিজের দল থেকে ঘাত ধাক্কা খেয়েও দমে যাননি তিনি। উল্টে নিজের নতুন দল গড়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রীতিমতো ম্যাজিক দেখাচ্ছেন এই নেতা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করে তৃণমূলের দুর্নীতিকে ব্রিটিশদের চেয়েও ভয়ঙ্কর আখ্যা দিচ্ছেন, অন্যদিকে অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে গোটা ভারতের রাজনীতিতে ভূমিকম্প ধরিয়ে দিয়েছেন। কিন্তু এর পেছনের আসল খেলাটা কি? তবে কি তিনি বিজেপির বি টিম? মমতাকে হারাতে সত্যি কি বিজেপির সাথে হাজার কোটি টাকার ডিল করেছেন তিনি? কে এই হুমায়ুন কবির? কি তার আসল উদ্দেশ্য? আর কেনই বা তাকে নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন এই হুমায়ুন কবির। রাজনৈতিক সমীকরণ আর সব ধরনের বাধাকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি এগিয়ে চলেছেন। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি গঠন করেছেন আম জনতা উন্নয়ন পার্টি, আর নিজের এই নবগঠিত দলের ব্যানারে ছড়ি ঘুরিয়ে মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা এই 2 আসনেই জয়ের পথে অদম্য গতিতে এগিয়ে চলেছেন তিনি। মমতা দলের বিরুদ্ধে গিয়ে তার এই অসামান্য সাফল্য কেবল একটি রাজনৈতিক বিজয় নয়, বরং শাসক দলের প্রতি এক চরম হুঁশিয়ারি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভোট গণনায় বিশাল ব্যবধানে এগিয়ে থাকার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির তার সাবেক দল তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তীব্র ক্ষোভ উগরে দেন। তার ক্ষোভের আগুন কতটা তীব্র তা তার কথাতে স্পষ্ট। তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছেন, 3 বার মুখ্যমন্ত্রী হলেও মমতা তার ভাইয়ের ছেলেকে অসাংবিধানিক ক্ষমতা দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছেন। হুমায়ুনের বিস্ফোরক দাবি, গত 15 বছরে তৃণমূল কংগ্রেসে যে পরিমাণ লুটপাট করেছে তা ব্রিটিশদের 100 থেকে 200 বছরের শোষণকেও হার মানিয়েছে। তার মতে তৃণমূলের এই ভরাডুবি তাদের প্রাপ্যই ছিল। বাংলার সচেতন মানুষ ব্যালটের মাধ্যমেই এই ভয়াবহ দুর্নীতির যোগ্য জবাব দিচ্ছে। নিজের জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী হুমায়ুন জানিয়েছেন, তিনি 2টি আসনেই বিপুল ব্যবধানে জয়ী হয়ে জয়ের সার্টিফিকেট হাতে নিয়ে ঘরে ফিরবেন। তার এই অসামান্য নির্বাচনী সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এক বিশাল রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ। নির্বাচনের ঠিক মাসখানেক আগে সোশ্যাল মিডিয়ায় আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যা ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। ভাইরাল হওয়া সেই ভিডিওর দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করতে বিজেপির সাথে নাকি হাজার কোটি টাকার এক মেগা ডিল করেছেন হুমায়ুন। অভিযোগ ওঠে, বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশেই বি টিম হিসেবে কাজ করছেন আমজনতা পার্টির এই চেয়ারম্যান।
সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ভাইরাল ভিডিওতে হুমায়ুনকে নিজের মুখেই স্বীকার করতে শোনা যায় যে মুসলিমদের বোকা বানিয়ে তিনি ভোট নিজেদের দিকে টানতে চান। এর মূল উদ্দেশ্য হলো মেরুকরণের মাধ্যমে পরোক্ষ বিজেপিরই সুবিধা করে দেয়া। ভিডিওতে হুমায়ুনকে স্পষ্ট বলতে শোনা যায় যে কোনো মূল্যেই তিনি মমতাকে সরাতে চান। আর এই মেগা প্ল্যান বাস্তবায়নের জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে তার নিয়মিত কথাবার্তা চলছে। শুভেন্দু নাকি তাকে দিল্লিতে নিয়ে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আলাপ করিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী দফতর বা পিএমও, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সাথেও তার নিয়মিত যোগাযোগের কথা ওই ভিডিওতে শোনা গিয়েছে। ভোটের মুখে এই ভিডিও প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে কার্যত বোমা ফাটে। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, তবে কি বাবরি মসজিদ নির্মাণের এই আবেগঘন ঘোষণাও আসলে বিজেপির ভোট মেরুকরণেরই কোনো সূক্ষ্ম চাল? এবার আসা যাক হুমায়ুন কবিরের বর্ণাঢ্য ও চরম বিতর্কিত রাজনৈতিক ক্যারিয়ারের দিকে। ৬২ বছর বয়সী এই নেতার জন্ম বেলডাঙ্গার ২ নম্বর ব্লকের নারকেল বাড়িতে। ২০১১ সালে তার মূল রাজনৈতিক উত্থান শুরু হলেও গত ১৫ বছরে তিনি বারবার খবরের শিরোনাম হয়েছেন দল বদলের অদ্ভুত সব চমক দেখিয়ে। কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, কখনো বিজেপি, আবার কখনো নির্দল। রাজনীতিতে টিকে থাকতে তিনি যেন সব ঘাটের জল খেয়েছেন। ২০০৮ সালে কংগ্রেসের টিকিটে জেলা পরিষদ সদস্য হিসেবে তার প্রথম বড় জয় আসে। এরপর ২০১১ সালে রেজিনগর থেকে কংগ্রেসের হয়েই বিধায়ক নির্বাচিত হন। কিন্তু বছর না ঘুরতেই ২০১২ সালের নভেম্বরে কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। পুরস্কার স্বরূপ তাকে প্রাণী সম্পদ বিকাশ দফতরের প্রতিমন্ত্রী করা হয়। তবে ২০১৩ সালের উপনির্বাচনে তৃণমূলের হয়ে লড়ে তিনি হেরে যান। এরপর শুরু হয় দলের সাথে তার অভ্যন্তরীণ দ্বন্দ্ব। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে তৃণমূল তাকে প্রথমবারের মতো বহিষ্কার করে। এরপর ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রেজিনগর থেকে স্বতন্ত্র বা নির্দল প্রার্থী হিসেবে লড়ে পরাজিত হন হুমায়ুন। হারার পর তিনি আবারও পুরনো দল কংগ্রেসে ফিরে যান। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের হয়ে মাঠেও নামেন, কিন্তু এক জায়গায় স্থির থাকা যার স্বভাব নয় তিনি কি আর বসে থাকেন? ২০১৮ সালের জুনে হঠাৎ করেই তিনি কংগ্রেসের মন না টিকিয়ে যোগ দেন বিজেপিতে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়েন তিনি, কিন্তু সেই বছরে ডিসেম্বরে আবার বিজেপির সাথে সম্পর্ক ছিন্ন করে পুরনো ঘর তৃণমূলে ফিরে আসেন। ২০২১ সালে ভরতপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ে বিধায়ক নির্বাচিত হন, কিন্তু দলটির সাথে তার সম্পর্ক বেশি দিন টেকেনি। ২০২৩ সালের ডিসেম্বরে তৃণমূল তাকে আবারও দল থেকে বহিষ্কার করে। দল বদলের এই রূপকথার মতো গল্প তো আছেই, তবে হুমায়ুন কবির সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছেন তার কিছু চরমপন্থী মন্তব্যের মাধ্যমে। ২০২৪ সালের মে মাসে তিনি প্রকাশ্যে একটি জনসভায় দাঁড়িয়ে হুমকি দিয়েছিলেন ২ ঘন্টার মধ্যে তিনি হিন্দুদের ভাগীরথী নদীতে ফেলে দেবেন। এই মন্তব্যের পর রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়। আর এখন রাজনীতির ময়দানে তার সবচেয়ে বড় তুরুপের তাস হচ্ছে দ্বিতীয় বাবরি মসজিদ। গত বছর মুর্শিদাবাদে অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে একটি নতুন মসজিদ তৈরির ঘোষণা দিয়ে রাজ্য জুড়ে শোরগোল ফেলে দেন তিনি। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীরা উত্তরপ্রদেশের অযোধ্যায় অবস্থিত ১০০ বছরের পুরনো বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে ২০২৪ সালের ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় নতুন এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুমায়ুন। তার লক্ষ্য ২০২৫ সালের ৬ ডিসেম্বরের মধ্যেই এর নির্মাণ কাজ পুরোপুরি শেষ করা। তার এই অভাবনীয় পদক্ষেপের পর গোটা ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী রাজনীতিতে রীতিমতো আগুন জ্বলে উঠেছিল। বিজেপির হেভিওয়েট নেতারা একের পর এক হুমকি দিয়ে চলেছিলেন। বিজেপি নেতা অর্জুন সিং হুঙ্কার দিয়ে বলেছিলেন, বাবরি মসজিদ বানাতে পারবে না, বানাতে গেলে বাবরির কাছে পাঠিয়ে দেব আমরা। কিন্তু হুমায়ুন কবির কোনো হুমকিতেই মাথা নত করতে রাজি নন। তিনি চরম আত্মবিশ্বাসের সাথে জানিয়ে দিয়েছেন, যত বাধায় আসুক না কেন মুর্শিদাবাদের মাটিতে নতুন বাবরি মসজিদ নির্মাণ তিনি করবেনই করবেন। হিন্দু ধর্মাবলম্বীদের অভিযোগের জবাবে হুমায়ুন কবির পাল্টা এবং জোরালো প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, দীঘায় যদি সরকারি জায়গায় জগন্নাথ মন্দির তৈরি হতে পারে, সরকার যদি বিভিন্ন ক্লাবগুলোকে দুর্গাপূজার জন্য কোটি কোটি টাকা অনুদান দিতে পারে, তবে মুসলিমদের জন্য একটি মসজিদ নির্মাণ করা যাবে না কেন? পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে শাসক এবং বিরোধী উভয় গোষ্ঠী চাইছে হুমায়ুনকে শত্রু শিবিরে ঠেলে দিতে। তৃণমূলের স্পষ্ট দাবি, হুমায়ুন কবির আসলে বিজেপিরই একজন গোপন এজেন্ট এবং তার এই প্রতিটি পদক্ষেপ বিজেপির ইশারাতেই হচ্ছে। ওই ভাইরাল ভিডিওই যেন সেই জল্পনাতে আগুন ঢেলেছে। অন্যদিকে তিনি যে দলেরই হয়ে কাজ করুন না কেন, নিজের ধর্মীয় আবেগ ও রাজনৈতিক আদর্শকে পুঁজি করে তিনি যে মুর্শিদাবাদের রাজনীতিতে একক আধিপত্য বিস্তার করতে চাইছেন তা এখন ব্যালট বাক্সেই প্রমাণিত। হুমায়ুন কবিরের এই বিশাল উত্থান, দলবদলের রেকর্ড, হাজার কোটি টাকা ডিলের অভিযোগ এবং দ্বিতীয় বাবরি মসজিদ নির্মাণের সাহসী ঘোষণা শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘমেয়াদে কি প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। তবে ভারতের বিধানসভা নির্বাচনের এই ধর্মযুদ্ধ এবং রাজনৈতিক মেরুকরণ যে বঙ্গ রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে তাতে কোনো সন্দেহ নেই।
দর্শক, রাজনীতির এই জটিল ও উত্তেজনাকর সমীকরণগুলো সবচেয়ে সহজভাবে বুঝতে আমাদের সাথেই থাকুন। আমি যদি 50,000 ভোটে না জিততে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জোড়া ফুলকে যদি 50,000 ভোটের মার্জিনে না হারাতে পারি, আপনার সঙ্গে বাজি থাকলো 1 কোটি টাকা। এই চ্যানেলকে আমি 1 কোটি টাকা দেব, আর আপনাদেরকে দিতে হবে কিন্তু 1 কোটি টাকা আপনাদেরকে দিতে হবে। মসজিদ তৈরিতে কাজে লাগবে। আপনি আপনার এত টাকা আছে, আপনি অন্যদের দিন, কিন্তু হরগোবিন্দ দাসদেরও দিতে পারবেন কি? এই চ্যালেঞ্জটাও আমি রাখলাম। নিশ্চয়ই দিতে পারবেন। এখনো দেননি। ওনারা যদি নেন, এখনো দেননি, আমি বলছি কেন দিতে নেবেন না? পারবো। আপনি কি ভারতীয় নন? আপনি কি রোহিঙ্গা? ওনারা যদি নেন, আমি নিশ্চয়ই দিতে পারবো, কারণ নেবেন কিনা তাদের উপরে নির্ভর করে। আমার আইপিএস বন্ধু দেবরার এমএলএ ছুটে চলে গিয়েছিল কি করতে, ওই পলাশির ওখানে যে বাই ইলেকশনে যে একটা মেয়ে, 9 বছরের মেয়ে, যাকে বোম ছুঁড়ে মারা হয়েছিল, তার বাড়িতে চলে গিয়েছিল। তারা কিন্তু টাকা নিতে অস্বীকার করেছে। কাজে হরগোবিন্দ দাস যেভাবে মৃত্যুবরণ করেছে, তার ছেলে চন্দন দাস যেভাবে মৃত্যুবরণ করেছে, এটা অত্যন্ত নৃশংস একটা হত্যা। মানবিকতাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আমার মতো জনপ্রতিনিধি থাকলে আমি বলছি এটা করতে পারতো না কোনো ক্রিমিনাল। করছে এই দলের নেতৃত্বরা যারা এমপি আছে, খলিলের সাথে জবাব নেন। না করছে এমপি সে, আপনি যাদের হয়ে কথা বলছেন তারাই তো করছে। অশান্তি কারা করছে? বা বললাম তো আপনাকে। চন্দন দাসকে খুন করলো কে? ওখানকার ক্রিমিনাল যারা তারা করেছে। কিন্তু জনপ্রতিনিধির দায়িত্ব কি শুধু পয়সা তোলা? সেখানে খলিল সাহেব একটা এত পয়সা থাকতে এমপি হয়ে বসে আছে তার এলাকায়। অবশ্য ওনার এলাকা না, ওটা ঈসা খান যেখানে এমপি, শামশেরগঞ্জের আমিরুল যেখানে, ওই জাফরাবাদ গ্রামটা শামশেরগঞ্জ বিধানসভার মধ্যে পড়ে। সেই আমিরুলকে আগামী যদি দিনে টিকিট দেয় তৃণমূল, তাহলে জানতে হবে তৃণমূলের নেতৃত্বেই খুন সংঘ। মমতা ব্যানার্জি হারেনি, বরং মমতা ব্যানার্জিকে হারিয়েছে 2 জন মুসলিম নেতা। একজন হচ্ছে হুমায়ুন কবির, আরেকজন হচ্ছে নওশাদ সিদ্দিকী। এরা যদি আজকে মমতা ব্যানার্জির তৃণমূল দল থেকে নির্বাচন করত, তাহলে কিন্তু মুসলিমদের ভিতরে বিভক্তি থাকতো না। আজকে মমতা ব্যানার্জি হারেনি, বরং ভারতের 30 কোটি মুসলিমেরা হেরে গেছে। গতকালকে থেকে যে পরিমাণ জুলুম নির্যাতন হচ্ছে মুসলিমদের উপরে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, তাতে মনে হয় আল্লাহর গজব অলরেডি পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে। নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরকে যত মুসলিম নির্যাতিত হবে, যত মানুষের ঘর বাড়ি পোড়ানো হবে, যত মানুষকে রাস্তাঘাটে বেধড়ক পেটানো হবে, সবগুলোর দায় নিতে হবে। হুমায়ুন কবির এখন এমপি হয়েছে, নওশাদ সিদ্দিকী এখন এমপি হয়েছে, তাতে কি পশ্চিমবঙ্গের মুসলিমদের ভাগ্য পরিবর্তন হবে? কখনো না। বরং মমতা ব্যানার্জি মুসলিমদের ঢাল হয়েছিল, মুসলিমদেরকে আগলে ধরে রেখেছিল। কখনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ এর ভিতরে তিনি বৈষম্য করেননি। আজকে মমতা ব্যানার্জি নাই, এর মানে কি? মুসলিমদের উপর শুধু ব্যাপক জুলুম আর নির্যাতন। ভারত থেকে অসংখ্য মানুষের সঙ্গে আমার কথা হয়েছে, প্রতিনিয়ত আমাকে ফোন দিচ্ছে, বলছে ইতিমধ্যে আমাদের ঘরবাড়ি ভাঙাচুরা শেষ, আমাদের মসজিদের ভিতরে জয় শ্রীরাম জয় শ্রীরাম আওয়াজ বাজতেছে, আমাদের ঘরবাড়ি লুট করা হচ্ছে, রাস্তাঘাটে বের হতে পারতেছি না। তো যতগুলো মুসলিম নির্যাতিত হবে, এর দায়ভার নিতে হবে নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবির নিঃসন্দেহে একটা ভালো কাজ করতেছে বাবরি মসজিদ তৈরি করে। এর মানে এই না যে মুসলিমদের ভিতরে এসে বিভক্তি তৈরি করবে। আজকে ভারতের মুসলিমদের দুর্দশা দেখলে খুব কষ্ট লাগতেছে। আমরা জানি না ভবিষ্যতে তাদের জন্য কি অপেক্ষা করছে, তবে এতটুকুই বলতে পারি, অবশ্যই কষ্টের পরেই সুখ আসে। আল্লাহ তাআলা হয়তোবা এর ওসিলায় তাদের উপরে ভালো কিছু রেখেছে। তো সম্মানিত দর্শক, আজকে মমতা ব্যানার্জি হারার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী এবং কিছু মুসলিম নামধারী নেতা। ভাঙড় থেকে পীরজাদা নওশাদ সিদ্দিকী জয়ী হয়েছেন সওদাত মোল্লাকে হারিয়ে। ভাইজান, ওনাকে সবাই ভাইজানই বলেন, এবং ভাঙড়ের মানুষ বিশ্বাস করেছেন যে নওশাদ সিদ্দিকী তাদের জন্য ভালো হবে। অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক নেতা আছেন তার মধ্যে উনি অন্যতম একজন। ওনার কথাবার্তা বলার স্টাইল মানুষকে কোনো সময় ভুল বোঝান না। কখনো ভারত সরকার, নির্বাচন কমিশন, এসআইআর এগুলো নিয়ে কখনো বিভ্রান্তি ছড়ায়নি, মানুষজনকে উত্তক্ত করে না। তো নওশাদ সিদ্দিকী মানুষের মন জয় করেছে। আমিও মনে করি যে না, ক্লিন একজন পরিষ্কার মনের মানুষ, তিনি জয়ী হয়েছেন। আর একজনের উপর নজর ছিল, তিনি হলেন হুমায়ুন কবির। ওনার নামে যে ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছিল, তারপরে মনে হচ্ছিল উনি হয়তো নাও জিততে পারেন, কিন্তু লক্ষাধিক ভোটে জিতেছেন রেজিনগর থেকে, নওদা রেজিনগর থেকে। তো এই হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকী এই দুজনের উপর নজর ছিল, কিন্তু মানুষ তাকেই ভোট দিয়েছে যাকে ভালোবাসে বা যাকে মনে করেছে দেওয়া উচিত। আর আমাদের পশ্চিমবঙ্গে সেই রকমটাই হয়েছে। জায়গায় জায়গায় তো একেবারে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এখানে নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির বাজি মেরেছে। দল থেকে বহিষ্কৃত হয়েও নিজের নতুন শক্তিতে ম্যাজিক দেখালেন পশ্চিমবঙ্গের হুমায়ুন কবির। বাবরি মসজিদ নির্মাণ ইস্যুতে অনেক অপমান অপদস্থ হয়েছেন তিনি, এমনকি নিজের দল তৃণমূল থেকে বাদ পড়তে হয়েছে তাকে, কিন্তু মোটেও দমে যাননি। বরং এবার বিধানসভা নির্বাচনে বাজিমাত করতে চলেছেন হুমায়ুন। আর এ নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন তিনি। আরো জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে একজনই, হুমায়ুন কবির। সব বাধা আর রাজনৈতিক সমীকরণকে বুড়ো আঙুল দেখিয়ে মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা উভয় আসনেই জয়ের পথে অদম্য গতিতে এগিয়ে চলেছেন তিনি। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর নিজের নবগঠিত দল আমজনতা উন্নয়ন পার্টির ব্যানারে এই সাফল্য কেবল রাজনৈতিক বিজয় নয়, বরং শাসক দলের প্রতি এক চরম হুঁশিয়ারি। এর আগে হুমায়ুন কবির গত বছর মুর্শিদাবাদে অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে একটি মসজিদ তৈরির ঘোষণা দিয়ে রাজ্য জুড়ে তোলপাড় সৃষ্টি করেন। 1992 সালের 6 ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীরা বাবরি মসজিদ ভেঙে ফেলেছিল। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে 2025 সালের 6 ডিসেম্বর তিনি প্রস্তাবিত মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যদিও এই সাহসী পদক্ষেপের কারণে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে বহিষ্কার করেছিল, কিন্তু হুমায়ুন তার সিদ্ধান্তে ছিলেন অনড়। নিজের ধর্মীয় ও রাজনৈতিক আদর্শকে পুঁজি করে তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, যার প্রতিফলন আজ ব্যালট বাক্সে অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে। ভোট গণনায় বিশাল ব্যবধানে এগিয়ে থাকার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজের সাবেক দল তৃণমূল কংগ্রেসের উপর তীব্র ক্ষোভ উগরে দেন হুমায়ুন কবির। তিনি বর্তমান সরকারকে ব্রিটিশ শাসনের চেয়েও ভয়াবহ আখ্যা দিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি দাবি করেন মমতা ব্যানার্জি 3 বার মুখ্যমন্ত্রী হলেও তিনি তার ভাইয়ের ছেলেকে মাত্রাতিরিক্ত ক্ষমতা দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছেন। গত 15 বছরে তৃণমূল যে পরিমাণ লুটপাট করেছে তা ব্রিটিশদের 100 থেকে 200 বছরের শোষণকেও ছাড়িয়ে গেছে বলে তিনি মনে করেন। তার মতে তৃণমূলের এই ভরাডুবি তাদের প্রাপ্যই ছিল এবং বাংলার সচেতন মানুষ ব্যালটের মাধ্যমে তাদের দুর্নীতির যোগ্য জবাব দিয়েছে। নিজের জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী হুমায়ুন কবির জানান তিনি 2টি আসনেই লড়াই করেছেন এবং 2টিতেই বিপুল ব্যবধানে জয়ী হতে যাচ্ছেন। দুপুর 3টার মধ্যেই জয়ের সার্টিফিকেট হাতে নিয়ে তিনি ফিরবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। হুমায়ুন কবিরের এই জয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি বিশেষ বার্তা দিচ্ছে। তৃণমূলের মতো শক্তিশালী সংগঠনের বিরুদ্ধে দাঁড়িয়েও একক কারিশমায় জয় ছিনিয়ে আনা এবং বাবরি মসজিদের আদলে মসজিদ তৈরির ঘোষণার মাধ্যমে সংখ্যালঘু ভোট ব্যাংকে গভীর প্রভাব ফেলা সবই তার রাজনৈতিক বিচক্ষণতার প্রমাণ। একই সাথে তৃণমূলের কথিত লুটপাট এবং পরিবারের শাসনীয় মানুষের পুঞ্জীভূত ক্ষোভকে তিনি সঠিকভাবে কাজে লাগাতে পেরেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন, জানাবেন আপনাদের অভিব্যক্তিটা, কি বলতে চান। বাবরি মসজিদ তৈরি করার ঘোষণা দেওয়া সেই হুমায়ুন কবির তিনি জয়লাভ করেছেন, বিপুল সংখ্যক ভোটে তিনি জয়ী হয়েছেন। এ থেকে আসলে একটা জিনিস স্পষ্ট হওয়া যায় যে মানুষ যারা বলে যে মুসলমানরা পশ্চিমবঙ্গে জায়গা পাবে না ইত্যাদি ইত্যাদি, তারা তাদের ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেছে আজকের এই বিজয়ে। এখানে যে মুসলমান ক্যান্ডিডেট জয়লাভ করেছে তা থেকে একটা জিনিস তো স্পষ্ট হওয়াই যাচ্ছে, যে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ সকলেই ভালোবাসে, পছন্দ করে মুসলিমদের আচরণ, বিহেভিয়ার। কিন্তু শুভেন্দু অধিকারীর মতো কিছু সংখ্যক ব্যক্তি তো ভাই বিরোধী বক্তব্য দিবেই, মুসলমানদের বিরোধিতা করবে, সেটা সমস্যা নয়। তবে সবথেকে বড় খুশি লেগেছে আজকে এই হুমায়ুনের জয়ের খবর শুনে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামতটা কমেন্ট করবেন অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।